ফাইনালি কাশ্মীরের ব্লগগুলো এডিট করা শুরু করলাম। হে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শান্তাস ওয়ে অফ লাইফ। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আমরা 11টার সময়, ঠিক 11টার দিকে বের হয়ে গিয়েছি। আমরা জানি যে রাস্তায় ইদানিং অনেক জ্যাম, আর আমাদের ফ্লাইট ছিল বিকেল 3টায়। সো 11টায় আমরা মনে হয় লেট করে ফেলেছি। আমাদের মনে হচ্ছিল যে আমরা আসলে চেয়েছিলাম যে আমরা 10টার মধ্যে বের হব, বাট ওই যে বাচ্চা কাচ্চা নিয়ে যেটা হয়, যে ইচ্ছা করলেও তাড়াতাড়ি বের হওয়া যায় না। ভেবেছিলাম যে 10টায় বের হব, কিন্তু হয়নি। লাস্ট মোমেন্টে মনে হচ্ছিল যে এটা রেখে যাচ্ছি, একবার ওটা রেখে যাচ্ছি। সো তাড়াহুড়া, একবার মনে হচ্ছে যে আমি কোনো কিছু মনে হয় ফেলে যাচ্ছি। সো লাস্টে আমি আবার লাগেজ খুলেছি, সব কিছু ঠিকমতো গুছিয়েছি কিনা, রেখেছি কিনা। বিশেষ করে মেডিসিন নিয়ে আমি খুব বেশি বদার ছিলাম, কারণ আমার মাইগ্রেনের যে ওষুধগুলো, ওগুলো আমি ঠিকমতো উঠিয়েছি কিনা, জান্না জায়নের কাশির ওষুধটা, জ্বরের ওষুধটা, এই জিনিসগুলো, বমির ওষুধ কি এগুলো উঠিয়েছি কিনা। সো আমি এই জিনিসগুলো খুবই টেনশনে ছিলাম। এগুলো আমি বারবার চেক করছি, কারণ আমি জানি যে দেশের বাইরে এগুলো আমি পাবো না। যেহেতু ঢাকার মধ্যে বা বাংলাদেশের মধ্যে কোথাও গেলে এগুলো টেনশন করার কিছুই না, যে কোনো ফার্মেসিতে গেলে আমি পেয়ে যাবো। বাট দেশের বাইরে তো আমি এই ওষুধগুলো পাবো না। সো যাই হোক, ফাইনালি আমরা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সো আমাদের সবার কম বেশি একটা স্বপ্নের দেশ থাকে, স্বপ্নের জায়গা থাকে। সো আমারও একটা স্বপ্নের জায়গা, একটা স্বপ্নের দেশের মধ্যে। স্বপ্নের দেশ আসলে অনেকগুলোই আছে, অনেক জায়গায় আছে, তার মধ্যে কাশ্মীর একটা। দেশ স্বাধীন হওয়ার পরে আমার আসলে এই সময়টায় কাশ্মীর যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, দেশের বাইরে যাওয়ার। আমার ভিসাটা মেয়াদ একদম শেষ পর্যায়ে ছিল, আর মাত্র 15 দিন ছিল ভিসার মেয়াদ। আমার কোনো ওয়ে ছিল না। আমার খুব ইচ্ছে ছিল আমি উইন্টারে কাশ্মীর যাব। আমার ভিসাটা এমন সময়, মানে মেয়াদটা এমন একটা টাইমে ছিল, ভিসাটা লাগানো হয়েছিল যে আমার মাত্র 15 দিন ছিল। সো যাই হোক, এখন এই সময় যেহেতু ভিসাটা লাগানো হয়েছিল, এখন কিছু করার নেই, যেতে হবে। কারণ যেহেতু এর আগে আমি 2বার ভিসা লাগিয়েছিলাম, 2বারই আমার যাওয়া হয়নি। এবার থার্ড টাইম, এবার না গেলে আমার প্রবলেম হতে পারে। তো ইমাম বললো নো প্রবলেম, এখন যেহেতু ভিসাটা এবার তুমি না গেলে তোমার প্রবলেম হতে পারে, চলো যাই। তো আমরা অনেক বেশি জ্যাম পার করে, যেহেতু আমরা 11টার সময় রওনা দিয়েছি, 1টার সময় আমার এয়ারপোর্টে পৌঁছেছি। তার মানে বুঝতে পেরেছেন কত বেশি জ্যাম ছিল। অনেক বেশি জ্যাম পার করে আমরা আসলে এয়ারপোর্টে পৌঁছেছি। আমরা তো ফার্স্টে, আমি ইমাম ভয় পেয়ে গিয়েছি যে আমরা ফ্লাইট মিস করে ফেলি কিনা, যেহেতু ইন্টারন্যাশনাল ট্রিপে যেটা হয়, অনেক বেশি রুলস থাকে, অনেক বেশি চেকিং থাকে, ইমিগ্রেশন থাকে। সো আমরা খুব টেনশনে পড়ে গিয়েছিলাম আসলে, যে আমরা 11টার সময় বের হয়ে ভুল করে ফেলেছি মনে হয়। তারপরে আলহামদুলিল্লাহ যে আমরা সব কিছু ঠিকঠাক মতো করতে পেরেছি। তো আমরা এয়ারপোর্টে পৌঁছে আমরা আসলে, আমাদের ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়াতে। তো আমরা খুঁজছিলাম যে এয়ার ইন্ডিয়াটা কোন সাইডে। আমরা জিজ্ঞাসা করছিলাম, যেহেতু আমাদের ফার্স্ট টাইম। আমি ইমাম এর আগে গিয়েছিল, বাট এয়ার ইন্ডিয়াতে ইমামেরও ফার্স্ট টাইম। তো আমি ইমাম দুজনেই জিজ্ঞাসা করছিলাম এই কোথায় আসলে এয়ার ইন্ডিয়া। একজন বললো ওই দিকে। তো আমরা ফার্স্টে আসলে ওই সাইডটায় গিয়েছিলাম। তো ওই সাইডটা আসলে এয়ার ইন্ডিয়া ছিল না। উনি হয়তো বা ভুল ইনফরমেশন, উনি নিজে হয়তো বা জানে না, তো আমাদের ভুল ইনফরমেশন দিয়েছে। সো আমরা আবার খুঁজছি, কিন্তু এখানে এই সাইডে কোনো এয়ার ইন্ডিয়ার ছিল না। পরে আমরা আবার ঘুরে, একজন বললো এই সাইডে না, ওই সাইডটায়, পেছন সাইডটায় এয়ার ইন্ডিয়া। তো আমরা আবার পেছন সাইডটায় এয়ার ইন্ডিয়ায় যাচ্ছি। সো আমাদের আবার ঘুরে এদিকে দুজনের মারামারি লেগে গিয়েছে। আমার মেয়ে বলছে মা আমার পা ব্যথা করছে, আমি বসবো, আমার ছেলে বসতে দিবে না। দুই ভাই বোনের সারাক্ষণ এগুলো লাগতে থাকে, সারাক্ষণ এগুলো চলতে থাকে। তারপর ফাইনালি আমরা এয়ার ইন্ডিয়ার খোঁজ পেলাম, আর আমার ছেলে কান্না করেই যাচ্ছে, ও আপুকে বসতে দিবে না। আর আপু বসবে, আমি বললাম যে আপুর সাথে শেয়ার করো, শেয়ার করবে না। যাই হোক, আমরা এয়ার ইন্ডিয়ায় পেলাম। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট, আমাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট লেগেছে, আমাদের ছবি নিয়েছে, পাসপোর্ট শো করতে হয়েছে। এগুলো যা রিকোয়ারমেন্ট ছিল আমরা সব ফুলফিল করেছি। ফুলফিল করে যেটা হচ্ছে যে আমরা লাউঞ্জ খুঁজতেছি, এবং বললো কোন লাউঞ্জে যাওয়া যায়।
তো ভাবলাম যে সিটিতে যাই। তো ইমাম বললো যে ফার্স্টে চিন্তা করলো সিটিতে একবার ও খেয়েছে, তো বললো যে আমি একবার খেয়েছি, তাহলে একটা কাজ করি ইউসিবিতে ট্রাই করি, ইউসিবিতে এর আগে কখনো আমি যাইনি। তাই বললাম যে তোমার ইচ্ছা, তুমি যেখানে বলবে সেখানেই আমি যাব। তো বললো চলো আজকে তাহলে ফার্স্টে আমরা ইউসিবিতে ট্রাই করি, যদি সময় থাকে তাহলে আমরা সিটিতেও যাব। ওর যেহেতু দুইটা কার্ডই আছে, তো দুইটাতেও যেতে পারবে, অ্যাট এ টাইম দুইটাতে যাওয়া পসিবল। তাই বললাম ঠিক আছে। ওয়াশরুমটা খুব সুন্দর, আমার ওয়াশরুমটা খুব পছন্দ হয়েছে। আমার না একটা উইকনেস কি, যে বাইরে আসলে ওয়াশরুমটা খুব ওয়াশরুম খুব বেশি টানে, প্রত্যেকটা জায়গার ওয়াশরুম খুব সুন্দর হয়। এই যে ওয়াশরুমটা খুব ভালো। তো আমি একটু ফ্রেশ হয়ে নিব ফার্স্টে, ফ্রেশ হয়ে নিয়ে একটু কিছু হালকা পাতলা খাবো। ইউসিবিতে একটু হালকা পাতলা খাবো, লাঞ্চ আইটেম খুবই কম অপশন। তারপরে ভাবলাম যে সিটিতে যাব, তো ইউসিবিটা আগে দেখি, ট্রাই করে দেখি, তারপর সিটিতে যাবো। এই যে ওয়াশরুম, ওয়াশরুমটা ভালো, ছোট হলেও খুব ক্লিন, সিমসাম একদম, সব কিছু নিট অ্যান্ড ক্লিন। সো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে একটু দেখি কী খাবার আছে আপনাদেরকে দেখাবো। তারপরে আরেকটা লাউঞ্জে যাব, ওইখানেও দেখাবো ইনশাল্লাহ কী খাবার আছে। তো যেটা হয়েছে, এখানে খাবারগুলো সব আছে। এখানে ফ্রেশ ফ্রুটস ছিল, স্যান্ডউইচ ছিল, ব্রাউন স্যান্ডউইচ ছিল, হোয়াইট ব্রেডে ছিল, ব্রাউন ব্রেডে ছিল, চিকেন ফ্রাই ছিল, ভেজিটেবলস ছিল, আর এই যে ফিশ স্টিমটা এত মজার ছিল যেটা বলার মতো না। চাউমিন ছিল, চাউমিনটা খুব মজার। আইটেম কম, বাট প্রত্যেকটা আইটেম খুব মজার। চিকেন ছিল, ফ্রাইড রাইস ছিল, স্টিম রাইস ছিল, স্যুপ ছিল, প্রত্যেকটা আইটেম আমি বলবো 10/10, কারণ আমার প্রত্যেকটা আইটেম খুব ভালো লেগেছে। কোল্ড ড্রিঙ্কস ছিল, পানি ছিল, কফি ছিল, ডেজার্ট ছিল। সরি আমি ডেজার্টটা দেখাতে পারিনি। ডেজার্টে একটা ফিরনি ছিল আর পুডিং ছিল, ইমাম পরে নিয়ে এসেছিল। আর যেটা বললাম, যে আমি যেটা বলেছি যে পরে সিটিতে যাব, যে কথাটা বলেছি। আর অ্যাপল জুসটা, এই অ্যাপল জুসটা এত মজার যেটা বলার মতো। কি জুস একটু দেখি। অ্যাপল জুস খুব মজা, অ্যাপল জুস খুব মজা, খাও আব্দুল্লাহ খাও। তো যাই হোক, যেটাই হোক, খুবই মজা, অ্যাপল জুসটা খুবই মজা ছিল। আর যেটা বলছিলাম যে সিটির ব্যাংকে লাউঞ্জে যাওয়ার কথা ছিল, সিটি লাউঞ্জে। তো ওইখানে আমরা পরে যেতে পারিনি, কারণ আমি যখন কফি খাই তখন অলরেডি এয়ার ইন্ডিয়া থেকে আমাদের ডাকতে এসেছিল যে আপনারা 10 মিনিটের মধ্যে নিচে নামবেন, কারণ ওদের হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো হচ্ছে যে ওখানে আবার নিচে গিয়ে আরেকবার পাসপোর্ট দেখাতে হয়, গিয়ে ওইখানটায় আপনি বসে থাকবেন। আমরা কিন্তু আরও, আমাদের যখন ডাকতে এসেছিলো, আমরা ওইখানে যাওয়ার মিনিমাম আধা ঘন্টা পরে আমরা প্লেনে উঠেছি, বাট এটা একটা রুলসের মধ্যে পড়ে। সো যাই হোক, তো আমি এখানে কফিটা নিয়েছি, বাট আমি আমার ছেলের অত্যাচারে কফি খেতে পারছি না। ও একবার জিরো ক্যাল খেতে চায়, একবার ব্রাউন সুগার খেতে চায়, একবার সুগার খেতে চায়। আমি ওকে বারবার এইদিকে পাঠাচ্ছি, একবার বলছি ওইখানে যাও, একবার ওইখানে যাও, এটা বলে ওকে সরাচ্ছি যেন গরম কফির মধ্যে না পড়ে এবং কফিটা আমি একটু খেতে পারি। আমি হেল্প নাও, প্লেনে খেও, প্লেন থেকে নামাই দিবে। আর এটা হলো ইউসিবির উপরে আপনি লাউঞ্জে বসতে পারবেন, একই ইউসিবির মধ্যে এটা উপরে, কেউ চাইলে উপরেও বসতে পারেন। তো আমি উপরে বসিনি, কারণ যেহেতু নিচে খাবার, তো নিচ থেকে খাবার নিয়ে উপরে বসা আমার বাচ্চা কাচ্চা নিয়ে টাফ হয়ে যাবে, তো আমি এই জন্য বসিনি। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি উপরে একটু এসেছি, যে উপরেও বসার ব্যবস্থা আছে, চাইলে আপনারা উপরে বসতে পারেন। সো আমার কাছে একটু সময় ছিল, ইমাম নামাজ পড়তে গিয়েছিল, তো ভাবলাম ও নামাজ পড়ছে, এই সুযোগে আমি প্লেন চলে আসছে, নামো নামো, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো, প্লেন চলে আসছে, আস্তে আস্তে নামো, জোর জোর নামো, আস্তে আস্তে নামো, প্লেন চলে আসছে। বাবা তুমি আস্তে আস্তে নামো, প্লেন চলে আসছে। কি যে হলো, কি যে হলো। সো আমরা লাউঞ্জ থেকে খাওয়া দাওয়া শেষ করলাম, মোটামুটি ডান, খুব ভালো মতো খেয়েছি আলহামদুলিল্লাহ। সো আমরা এখন এয়ার ইন্ডিয়া যেখানে আমাদেরকে যেতে বলেছে, আমরা এখন যেখান থেকে প্লেনে উঠবো সেটার উদ্দেশ্যে যাচ্ছি, সেখানে যাচ্ছে আমি আর আমার ছেলে। আমার ছেলের একটা মজার বিষয় শেয়ার করি। আমার ছেলে তো নর্মালি বাবা ছাড়া কিছু বোঝে না, সো ইন্ডিয়ায় যাওয়ার পর থেকে সে আমাকে ছাড়া কিছু বোঝে না।
উল্টা হয়েছে আর কি। একদম মাম্মা আমাদের প্লেন এইটা, এই যে এয়ার ইন্ডিয়া, এইটা আমাদের প্লেন। না মা যে এইটা ডান সাইডে, এই যে এয়ার ইন্ডিয়া এইটা ডান সাইডে রেড কালার, এইটা রাইটে, এইটা হ্যাঁ এই যে এইটা দেখো আমার দিকে তাকাও, এই যে এইটা 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 আমাদের প্লেন, হ্যাঁ এইটা আমাদের প্লেন। চলে যাচ্ছে না বাবা, আমাদের না নিয়ে যাবে না। পাসপোর্টগুলো আবার শো করতে হয়, সো মিনিমাম 3-4 জায়গায়, 4 জায়গায় তো পাসপোর্ট মোটামুটি শো করতে হয়। এই যে আমাদের প্লেন এয়ার ইন্ডিয়া। না না বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে লো, বিসমিল্লাহ বলে উঠো, বিসমিল্লাহ। লম্বা লাইন, লাইন লম্বা, বিসমিল্লাহ রহমানির রহিম, লাইন লম্বা আছে। সবথেকে ভালো সিটগুলো আমাদের। হ্যাঁ লাইন মেইনটেইন করো। তুমি জানালার কাছে বসবা? ঠিক আছে আমি ভাবলাম এদিকে আসো, জানালার বেলটা পরাই দাও, জানালার বেলটা টাইট করে পরাই দাও একদম। বসো মা বসো, একদম লাগায় বসো। एयर इंडिया की ओर से हमें सभी अतिथियों का स्वागत करते हुए खुशी है। ढाका से दी जा रही क्रू आप ऑन क्रॉसिंग रिपोर्ट, थैंक यू। ওকে সুন্দর মতো বসবে। বসো বসো। ওকে যাও, ব্যাগটা আমি পার কাছে রাখলাম। হ্যাঁ ব্যাগটা এখানে রাখো। মামি ওটা নিব। আমার ছেলে ঘুমিয়ে গিয়েছে, সে এত হাঁটাহাঁটি করেছে, এত দৌড়োদৌড়ি করেছে, প্লেন দেখতে দেখতে এত টায়ার্ড, মানে যেটা বলার মতো না। আর এই ভিউ আমি একটু ভালো মতো নিতে পারছিলাম না আসলে এই ভিউটা। মানে আমরা ছিলাম 3500 ফিট উপরে, সুবহানাল্লাহ। এই ভিউ যেটা দেখার মতো ছিল। আমি তো প্লেন জার্নি করেছি, কক্সবাজারে গিয়েছি, সো আর তো এর থেকে দূরে তো আর যাওয়া হয়নি। সো মেঘের উপরে ছিলাম, এটা এত বেশি মেঘের উপরে, মানে যেটা আসলে আমি এক্সপ্লেন করতে পারবো না। মানে মাশাআল্লাহ এত সুন্দর একটা ভিউ, যেটা বলার মতো না। 3500 ফিট উপরে, তো এটা মানে বুঝতেছেন। যাই হোক আমাদের খাবার চলে এসেছে। তো ফার্স্টে ছিল যে আপনার চা কফির জন্য একটা টিস্যুর মধ্যে ছিল সুগার, ছিল স্পুন ছিল, আর এর মধ্যে ছিল আলুর পরোটা আর চিকেন। তো ইন্ডিয়ানদের পরোটা এগুলো একটু পুরা পুরা টাইপের হয়। তা আমি ইমামকে বলছিলাম যে ওদের পরোটাগুলো পুড়ে গিয়েছে, আসলে পুরাই খায় ওরা। সো আমি এক হাত দিয়ে খুলতে পারছিলাম না। আর এই কেকটা এত মজা, কেকের নিচে একটা রাবড়ি থাকে, কেকটা খুব মজা। যাই হোক, আর আমি ব্ল্যাক কফি নিয়েছি, ইমাম ব্ল্যাক টি নিয়েছে। সো জায়ান ঘুমিয়েছিল, এর বেশি আমি আর শ্যুট করতে পারিনি। সো ব্ল্যাক কফিটা খুব মজা ছিল, খুবই মজা ছিল ব্ল্যাক কফিটা, খাবারটাও মজা ছিল। আর চিকেন নেওয়ার সময় অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন চিকেন হালাল কিনা। সো আমি ফার্স্টে জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম, আমি পরে জিজ্ঞাসা করেছিলাম। সো চিকেন হালাল কিনা এটা শুনে তারপরে খাবেন, অনেক সময় চিকেন হালাল হয় না। আমি ম্যাক্সিমাম জায়গায় যখন শুনি না তখন খাই না, যখন ওরা বলে হালাল তারপরে আমি খাই। আমি এক জায়গায় হালাল না, মানে ফার্স্টে যখন আমি ইন্ডিয়ায় ঢুকেও এরকম একটা হয়েছে যে আমি নিয়েছি, পরে শুনেছি হালাল না, আমি তাড়াতাড়ি করে রেখে দিয়েছি। মানে সো ব্যাড এক্সপিরিয়েন্স আমার সাথে এরকম 2 বার ঘটেছে। সো প্লেনে উঠলে এটা শুনে নেবেন হালাল কিনা চিকেন। যাই হোক আমরা দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। দিল্লি এয়ারপোর্টটা বিশাল, একদম অনেক বড় একটা এয়ারপোর্ট। আর সবচেয়ে বড় কথা অনেক ক্লিন ছিল, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সবচেয়ে মজার বিষয় এটা দিল্লির এয়ারপোর্টের বাইরেও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তারা রেখেছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে সত্যি। এটা আমার কাছে ভেতরে তো সবাই পরিষ্কার রাখে, বাইরে রাস্তায় পরিষ্কার রাখাটা কিন্তু খুব জরুরি। যে জিনিসটা আমি ইন্ডিয়াতে পেয়েছি, সেই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে।
আমরা পৌঁছে গিয়েছি দিল্লিতে। এখন আমরা হোটেলে যাব, দেরি হয়ে গিয়েছে অলরেডি। হোটেল থেকে দেখি যে আজকে যেতে পারি কিনা শপিংয়ে। হোপফুলি যেতে পারবো, দেখা যাক। এখানে আমাদের 4 জনই 4টা ফর্ম ফিল আপ করতে হবে। আমার ইমামের, আবদুল্লার, জান্নার। সো এটা ইমাম করছে। পাসপোর্টে যে নাম দেওয়া আছে সেই নাম অনুসারে করতে হবে। এটা সবাইকেই করতে হয়, করে সেটা ইমিগ্রেশনে জমা দিতে হবে। আবারও সেমভাবে পাসপোর্ট শো করতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, ছবি তুলতে হবে। দেন আমাদের লাগেজ আসবে, তারপর আমরা লাগেজগুলো নিব। তারপরে আমাদের নেক্সট প্রসিডিওর যেটা সেটা করতে হবে। মানে অনেক প্যারা ভাই, অনেক প্যারা। যেখানে যাবেন প্রত্যেকটা জায়গার রুলস রেগুলেশন এগুলো মেনে তারপর আপনি করতে হবে। আর এখানে অনেক অনেক ছোটো ছোটো সুপার শপের মতো অনেক অনেক দোকান আছে, কিন্তু আপনার সব কিছু গলা কাটা দাম। যে জিনিসের বাইরের দাম 100 টাকা, এখানে সেই জিনিসের দাম 1000 টাকা। আর এখানে যারা ফ্রি ওয়াইফাই ইউজ করতে চান তাদের জন্য ফ্রি ওয়াইফাইয়ের সুযোগ আছে। শুধুমাত্র পাসপোর্টটা দিতে হবে, পাসপোর্ট স্ক্যান করলে আপনার মোবাইলে ফ্রি ওয়াইফাই হয়ে যাবে। আমাদের ওয়াইফাই খুব দরকার, কারণ আমার ড্রাইভারকে ফোন করতে হবে। আমরা যে হোটেলটা বুকিং দিয়ে রেখেছি সেই হোটেলে ড্রাইভার আমাদের জন্য ওয়েট করছে। সো তাদের সাথে কমিউনিকেশন করার জন্য তার সাথে আমাদের ওয়াইফাইটা দরকার। সো ইমাম এই জন্য ওয়াইফাইটা কানেক্ট করে দিন মোবাইলে, যেন ড্রাইভারের সাথে সে যোগাযোগ করতে পারে। আর আমার দরকার নেই, আমার যেহেতু ড্রাইভারের সাথে যোগাযোগ করতে হবে না। সো আমরা এখন রওনা দিচ্ছি বাইরে যাওয়ার জন্য। আমরা একটা জিজ্ঞাসা করে নিলাম যে এক্সিট কোন দিকে আসলে, তো তারা বলে দিল এই সাইডে এক্সিট। তো আমরা এক্সিট খুঁজে খুঁজে বাইরে যাওয়া ট্রাই করছি, যে আমরা গিয়ে দেখি যে আসলে ড্রাইভার, আমি জানি যে ড্রাইভার ওয়েট করছে অনেকক্ষণ ধরে। এবং বাইরেও দেখুন, বাইরেও অনেক সুন্দর মতো পরিপাট করে সাজানো গোছানো ফুলসাম, এবং সবচেয়ে বড় কথা ক্লিন। হ্যাঁ, এমডি রহমান। এই যে আমাদের ড্রাইভার অলরেডি দাঁড়িয়ে আছে সামনে। আমরা বলেছিলাম যে ড্রাইভার, আমি জানি ড্রাইভার অনেকক্ষণ ওয়েট করবে, কারণ আমাদের ভেতরে ইমিগ্রেশনে অনেক সময় লেগে গিয়েছে। আর এই যে আমাদের মোটামুটি সব কিছু ডান। আর এই যে বাইরের কথা বললাম, যে আমি ভেতরে কিন্তু বলেছি যে বাইরে আসলে অনেক পরিষ্কার। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কত ক্লিন রাখছে, খেয়াল করছো ইমাম? কত ক্লিন রাখছে এয়ারপোর্টটা। তো আমি আমাকেও আসলে এই কথাটাই বলছিলাম যে ওরা বাইরে এত ক্লিন রেখেছে। সো এই জিনিসটা আমার কাছে আসলে ভালো লেগেছে। যে জিনিসটা আসলে পজিটিভ, সেই জিনিসটা আসলে কোনো দেশ ম্যাটার করে না। ভালো জিনিস সব জায়গায় ভালো। সো সেই দেশে যে দেশেরই হোক না কেন, সো আমার কাছে যেগুলো ভালো লেগেছে সেগুলো আমি সবসময় ভালো বলি, সেই দেশেরই হোক না কেন। সো আমরা যাচ্ছি। আর যেটা বলবো বলে আসলে ব্লগটা শেষ করব, এটা ছিল মোটামুটি ঢাকা থেকে দিল্লি আসার আর একটা ব্লগ। যতটুকু পেরেছি আমি ক্যাপচার করেছি, যতটুকু জানার আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর নেক্সট ব্লগটা থাকবে দিল্লিতে। যেদিন গিয়েছি সেদিন দিল্লিতে সারাদিন কী করেছি, সারাদিন বলতে বিকেল থেকে রাত পর্যন্ত কী করেছি, এটা নিয়ে আমি সেকেন্ড ব্লগটা আসলে সাজাবো। আর তাছাড়া এই ব্লগে দিলে অনেক বড় লম্বা ব্লগ হয়ে যাবে। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। এই ব্লগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।